এবং পুকুর পাড়ে এসে আমি অবাক হয়ে গেলাম যে এখানে আমার তিনটা ভাগনা অলরেডি চলে এসেছে। এই মামা, তোমরা আসছো কেন এখানে? তোমরা কেন আসছো? ভিতরে নেমে যাও, ভিতরে নেমে যাও, পুকুরের মাঝখানে নেমে যাও। নামছো ওখানে? পারে কেন? আরো ভিতরে যাও, দেখি ভিতরে চলে যাও। পারবা? কেন সাঁতরাইতে পারো না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি স্বদেশ এগ্রোর পক্ষ থেকে। আজকে আমি আবারও যাচ্ছি আমাদের যেই মাছের যে প্রজেক্টটি রয়েছে সেখানে। আসলে প্রজেক্ট বলাটাও হয়তো বা কতটুকু ঠিক আমি জানি না, কারণ আমরা যেটা করছি সেটা আসলে অনেক বড় পরিসরে মাছ চাষ সেটি অবশ্যই না। তবে আমাদের একটি পুকুর রয়েছে, এখান থেকে যে ওই যে সামনে যে গাছগুলো আপনারা দেখছেন, ওই গাছের যে পাশেই আমাদের একটি পুকুর রয়েছে, অর্থাৎ ওই গাছগুলো আমাদের পুকুরের পাড়ে অবস্থান। এই পুকুরটি মূলত আমাদের একেবারেই পারিবারিক একটি জায়গা, আমার দাদার ছিল, সেখান থেকে এখন আমার বাবার মোটামুটি 35% জায়গার উপরে আমাদের একটি পুকুর, এবং সেখানে আমরা মাছ চাষ করি। মূলত এই পুকুরটি আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় 1 কিলোমিটারের দূরত্বে অবস্থান, যার কারণে আসলে যোগাযোগ ব্যবস্থাটাও আপনারা দেখছেন একেবারেই বিশাল একটি ধানের মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে এরকম সরু আইল, সে আইল ধরেই আমাদের যেতে হয়। তো এখানে আসলে আমরা যে মাছগুলো চাষ করি সেগুলো হচ্ছে কার্প জাতীয় মাছ, বিশেষ করে বিভিন্ন যে মাছগুলো আপনারা জানেন যে মিঠা পুকুরে যে মাছগুলো চাষ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলভার কার্প বা মিরর কার্প, গ্রাস কার্প, পাশাপাশি কিছু হচ্ছে তেলাপিয়া বা অনেক সময় আমরা পাঙাশও দিই। তবে তেলাপিয়া পাঙাশটা আমরা কম দিই, কারণ এই মাছগুলো সাধারণত দেখা যাচ্ছে একেবারে ওপরে থাকে, এবং যেহেতু পুকুরটার অবস্থান আপনারা দেখছেন যে একেবারেই আমাদের যে বাড়ি সেখান থেকে বেশ দূরে, যার কারণে আমরা একটা সিকিউরিটি একটা কনসার্ন কিন্তু রয়েছে, কারণ এখানে ওইভাবে আসলে আমরা পাহারা দিতে পারি না। যার কারণে আমরা চেষ্টা করি এমন মাছ দিতে যেগুলো আসলে বড়শিতেও উঠবে কম এবং দেখাও যাবে কম, এরকম আর কি। আর প্রপারভাবে যে বাণিজ্যিকভাবে করা সেটা আমরা এখানে করতেও পারছি না, কারণ এখানে প্রতিনিয়ত খাবার নিয়ে আসা, বর্ষাকালে অনেক সময় এই রাস্তাটা পানির তলে তলিয়ে যায়, যার কারণে যাওয়াটাও কঠিন হয়ে যায়। তো সেই জন্য আসলে এখানে ওইভাবে বাণিজ্যিকভাবে না, আমরা এটা এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যেই রাখছি, এবং প্রতি বছর এখান থেকে আমরা যে প্রফিটটা পাই সেটাও আসলে খুবই মিনিমাল। কিন্তু মাছ চাষের একটা ব্যাপার আছে যেটা আমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং লাগে। দেখা যাচ্ছে যে এই পুকুরে আমরা যখন ধীরে ধীরে সারা বছর মাছকে খাওয়াই, দেখা যাচ্ছে আমরা মাছ ছেড়েছি এখানে বেশ কিছুদিন হয়ে গেছে। তো এটা আমরা যখন একেবারে শুষ্ক মৌসুমে তখন এটা উঠাবো, মোটামুটি তখন দেখা যাচ্ছে যে ডিসেম্বর বা এই সময়গুলোতে। তো সারা বছর যখন মাছগুলো আমরা লালন পালন করব, এবং একটা পর্যায়ে যখন আমরা এই মাছগুলোকে খাওয়ানোর শেষে, বছর শেষে দেখা যাচ্ছে আমরা যে টাকাটা খরচ করেছি সেটাও যদি আমরা একসাথে পাই সেটিও যথেষ্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে বছর শেষে এখান থেকে যদি আমরা মোটামুটি 50,000 বা 60,000 টাকার মতো একটা টোটাল যখন আমরা পাবো, হয়তো আমাদের খরচই হয়ে যায় এরকম 50,000, সেক্ষেত্রে হয়তো আমরা 60-70,000 টাকা যখন আমরা একসাথে পাই, সেটি কিন্তু আমাদের কাছে এককভাবে আমরা পাই, তখন সেটা আমরা কোনো একটা কাজে লাগাইতে পারি। যার কারণে এটা প্রফিট
ওইভাবে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে সারা বছর আমরা হয়তো বা প্রতি মাসে 2-1 হাজার করে খরচ করলাম এবং বছর শেষে আমরা একসাথে একটা বড় অ্যামাউন্ট পেলাম, যেটা আমরা পরবর্তীতে অন্য কোনো কাজে লাগালাম। তো এইটা আমার কাছে মাছ চাষ খুবই ইন্টারেস্টিং লাগে। আর আরও একটা বিষয় সেটা হচ্ছে যে নিয়মিত না খাওয়া হলেই হয়, হয়তো আমরা 2-1 দিন পর পর এখানে এসে খাবার দিয়ে যাই, যার কারণে এটা অনেকটা ইজি আর কি। তো চলুন আমরা দেখি আমাদের পুকুরের আজকের অবস্থা। এবং পুকুর পাড়ে এসে আমি অবাক হয়ে গেলাম যে এখানে আমার 3টা ভাগনা অলরেডি চলে এসেছে। এই মামা, তোমরা আসছো কেন এখানে? তোমরা কেন আসছো? ভিতরে নেমে যাও, ভিতরে নেমে যাও, পুকুরের মাঝখানে নেমে যাও। নামছো ওখানে? পারে কেন? আরো ভিতরে যাও দেখি, ভিতরে চলে যাও। পারবা? কেন সাঁতরাইতে পারো না? নামো না, নামো না, নামো না, ডুবে যাওয়া কিন্তু। আর জোক আছে না? আচ্ছা প্রিয় দর্শক, দেখুন এটি আমাদের পুকুর এবং এখানে অনেক শাপলা ফুল হয়, আপনারা দেখছেন। তবে যেহেতু আমরা এখানে মাছ চাষ করছি, যার কারণে আমরা কিছু শাপলা গাছ এখান থেকে উঠিয়ে ফেলেছি। আপনারা দেখুন, এখানে আমরা চাষ করছি আমাদের পুকুরে যে কার্প জাতীয় মাছগুলো, এবং আজকে আমরা এখানে কিছু চুন এবং কিছু সার এখানে আমরা দিলাম, যাতে করে এখানে যে প্রাকৃতিকভাবে কিছু খাবার যেন তৈরি হয়, যাতে করে মাছগুলো আরও ভালোভাবে ন্যাচারাল খাবার খেয়ে বড় হতে পারে। এবং এখানে আমরা কোনো ধরনের কিন্তু ওই রকম ফিড বা মেডিসিন কোনো কিছুই কিন্তু ইউজ করি না। চেষ্টা করি যে ন্যাচারালভাবে আমরা মাছগুলোকে বড় করতে। আর সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয়, এই পুকুরের মাছগুলো কিন্তু খুবই টেস্টি। মানে আমরা যখন এই পুকুরটা শুকাই বা এখান থেকে যখন আমরা মাছ ধরি, তখন দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের অনেক মানুষ এখানে আসে এবং তারা আমাদের এখান থেকে মাছগুলো নিতে চায়, কারণ এখানকার মাছ অনেক টেস্টি হয়। তো আমরা যখন মাছ সংগ্রহ করব, আমরা চেষ্টা করব সেই সময়টাই এখান থেকে আপনাদেরকে মাছগুলো দেখানোর, এবং আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে হয়তো বা আমরা আপনাদেরকে পাঠাতেও পারব। তো সেটা পরবর্তীতে আরও অনেক পরে, হয়তো বা বছরের শেষে ডিসেম্বর বা নভেম্বরের শেষের দিকে হতে পারে। তো আপনাদেরকে আজকে আপাতত পুকুরটা দেখাই এবং মাছ চাষ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। প্রিয় দর্শক, আপনারা দেখুন আমাদের এই পুকুরে আমরা আজকে একটু আগেই সার এবং চুন দিয়েছি এবং এখন আমরা পুকুরে খুঁটি দিচ্ছি। যেহেতু পুকুরটা একেবারেই লোকালয় থেকে যথেষ্ট দূরে, যার কারণে আর এখানে থাকার মতো ব্যবস্থা নেই বা পাহারা দেওয়ার মতো কোনো অবস্থা নেই, যার কারণে আমরা চেষ্টা করছি এখানে কিছু বাঁশের খুঁটি করে এখানে দেওয়ার জন্য, যাতে করে এখানে যতটুকু সম্ভব একটু প্রোটেক্ট করা যায়। এবং আপনারা দেখুন যে এই পুকুরের পাড় দিয়ে কিন্তু মেহগনির গাছ লাগানো হয়েছে এবং এই গাছগুলোর বয়স মোটামুটি 10 বছরের মতো, এবং আপনারা দেখছেন যে গাছগুলো বেশ মোটা হয়ে গেছে। কিন্তু এই গাছগুলো একেবারে এই পুকুরের দেখা যাচ্ছে পাড়ের শেষ প্রান্তে এসে গেছে, মানে পাড়টা ভেঙে ভেঙে গাছের ইয়েতে চলে এসেছে গোড়ার কাছে। তাই আমরা চেষ্টা করব যে আগামীতে ডিসেম্বরে যখন আমরা পুকুরটা শুকাবো, তখন এই গাছগুলোর ওই পাশে মাটি দিয়ে দিব, যাতে করে, বা পাড় বেঁধে দিব, যাতে করে গাছগুলো রক্ষা পায়। যেহেতু মেহগনি গাছ যথেষ্ট দামি এবং খুব বেশি সময় লাগে এই গাছগুলো হতে, যার কারণে আমরা চেষ্টা করব এই গাছগুলো যেন রক্ষা পায় সেই দিকটা দেখার জন্য। এবং এই গাছগুলো থাকার কারণে কিন্তু এই পুরো যে মাঠ রয়েছে, এখানে কিন্তু এরকম একটি জায়গাও নেই যেখানে এরকম ছায়ার ব্যবস্থা রয়েছে, যার কারণে এখানে অনেকে এসে এই পুকুরের পাড়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন গবাদি পশু, দেখুন ওই সামনে যেরকম বেঁধে রাখা রয়েছে এরকম, পাশাপাশি অনেকে এসে কিন্তু এখানে একটু বিশ্রাম নেয় বা একটু রেস্ট করে। এটা কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের জন্য কিছুটা উপকার হয়। আর এখানে যেহেতু খুঁটি দেওয়া হচ্ছে, এই খুঁটিগুলো যদি পানি না থাকা অবস্থায় দেওয়া যেত সেটা আরও সহজ হতো, বাট এরকম পানির মধ্যে এভাবে খুঁটি দেওয়াটা অনেকটাই কষ্টকর। তারপরও আমরা চেষ্টা করছি যতটুকু খুঁটি দেওয়া যায় বা যতটুকু প্রোটেক্ট করা যায় এই জায়গাটাকে। আমার যমজ 3 ভাগ্না এখানে গোসল করছে এই পুকুরে এসে। তোমাদের ঠান্ডা লাগবে না মামা? কি অবস্থা! বাসায় গেলে দিবেনি তোমার আম্মু মায়ের দিবেনি?
পুকুরের পানিতে গোসল করতেছো না? আমাদের এই পুকুরের পাশেই আপনারা দেখুন যে পুরোটা কিন্তু বিশাল বড় একটি মাঠ এবং আমাদের এই অঞ্চলটা ধান চাষের জন্য খুবই বিখ্যাত। ধান যদিও কাটা শেষ হয়ে গেছে, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস চলছে এবং দেখুন আপনারা যে পুরো মাঠের ধান কিন্তু কাটা শেষ। এই অঞ্চলটা ধান চাষের জন্য খুবই বিখ্যাত। আর ধান কাটার শেষেই এখানে যারা ছোট পরিসরে ছাগল গরু যারা লালন পালন করে তারা কিন্তু এই মাঠে এখন এই গরু ছাগল সব কিছু কিন্তু ছেড়ে দেবে। আপনারা দেখুন এখানে ছাগল দেখছেন, ওপাশে গরু রয়েছে এবং কিছুদিন পরে বিশেষ করে সকালে এবং বিকেলে এই দুই সময়টাই মানে ফজর নামাজের পর থেকে এবং আছরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই পুরো মাঠ কিন্তু গরু এবং ছাগল দিয়ে ভরে যাবে। এবং এই যে ধান কাটা হচ্ছে, এই ধানের কাটার পরে যে আবার নতুন করে যে পাতা গজায় ধানের গাছ থেকে, সেগুলো কিন্তু গরুদের খুবই পছন্দের খাবার। এবং অনেকেই এরকম আছে আমাদের অঞ্চলে যারা এই আষাঢ় শ্রাবণ মাসে আবার নতুন করে যে ধান রোপণ করা হবে তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে 2 মাস বা 2.5 মাস সময় পাওয়া যায়। সেই সময়টাই কিন্তু তারা এখানে গরু ক্রয় করে এই 2 মাসের জন্যই এবং তাদের কোনো খাবার খরচ হয় না, শুধুমাত্র নিয়মিত সকাল এবং বিকেলে এই মাঠে যদি তারা গরুগুলো ছেড়ে দেয় তাহলে কিন্তু তারা একেবারেই ফ্রিতে মানে মুক্তচারণভাবেই কিন্তু তারা অনেকটা যে আমরা সিরাজগঞ্জ অঞ্চলে যেটা দেখি বাথানের মতো সেরকম এই অঞ্চলেও কিন্তু গরুগুলো কিন্তু একেবারে ফ্রিতে বিনা খরচে লালন পালন করা হয় এবং এখান থেকে মোটামুটি তারা একটা ভালো প্রফিট পায়। বিশেষ করে দেশি যে গরুগুলো রয়েছে, কারণ এখানে কিন্তু আপনি বিদেশি যে গরুগুলো থাকে ফ্রিজিয়ান জাতের সেই গরুগুলো কিন্তু এই মাঠে ছাড়তে পারবেন না, কারণ যেহেতু নিচে কাদা থাকে যার কারণে ওই গরুগুলো এখানে এসে খেয়ে মানে তারা চলাফেরা করতে পারে না, অনেক সময় কাদার ভিতরে আটকে যায়। বাট দেশি গরুগুলো চঞ্চল এবং যেহেতু ছোট আকৃতির হয় যার কারণে সেই গরুগুলো কিন্তু খুব ইজিলি এখানে এসে খাবার খেয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনাদের অঞ্চলে এরকম ব্যবস্থা আছে কি না বা এই পদ্ধতিতে আপনারা গরু লালন পালন করেন কি না, সেই বিষয়টা আমাদেরকে জানাইতে পারেন। আর আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোর সাথে আপনারা থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সারা বাংলাদেশের যে কৃষি বিষয়ের ওপর আমরা নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে থাকি, যেটি আপনার কৃষি উদ্যোক্তা হওয়ার জার্নিটাকে আরও সহজ করবে বলে আমরা বিশ্বাস করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।